হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে অ্যাকচুয়ালি আমি বরাবরই বলেছিলাম যে আজকে মুভির কোনো ট্রেলার টিজার বা হচ্ছে মুভি রিভিউ নিয়ে না, আজকে জাস্ট একটা মানে সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি যেটা বাংলাতে চলছে, যেটা দুর্গাপুজোর রিলিজের সময় হচ্ছে এটা হয়েছে। অনেকগুলো পয়েন্ট নিয়ে কথা বলবো, ভিডিওটা একটু লেন্দি হবে, যদি সময় না থাকে অ্যাভয়েড করে যেতে পারো। কিন্তু যেটুকু বলবো আমি ফ্যাক্টে বলবো, এবং কোনো আমি কারো ফ্যান বলে নয়, আমি বাংলা সিনেমার ফ্যান হিসেবে এখানে বলতে চাইছি। তো সেটা কিন্তু যেন মাথায় থাকে। তো ফার্স্টেই আমি যেটা বলার আছে যে এবছর বাংলা সিনেমা ফার্স্টেই বলে দিই যে 4টা মুভি বেরিয়েছে, তার মধ্যে যদি বক্স অফিসের নিরিখে দেখা হয় তাহলে কিন্তু 1 নম্বরে হচ্ছে রঘু ডাকাত, অবশ্যই। সেকেন্ড হচ্ছে রক্তবীজ, 3 নাম্বার হচ্ছে যতকাণ্ড কলকাতাতে, তার 4 নাম্বার হচ্ছে দেবী চৌধুরানী। এবার যদি হিট ফ্লপের দিকে হয় তাহলে যতকাণ্ড কলকাতাতেই হচ্ছে হিট বা সুপারহিট হবে কোনো কিছু প্রমোশন ছাড়াই। রক্তবীজ 2 হচ্ছে হিট হবে ডেফিনেটলি, প্রমোশন প্রচুর আছে, প্রচণ্ড লড়াই ঝগড়া করে, এবং কিছুটা কর্পোরেট বুকিংও যেটুকু আমার যা মনে হয় আছে। ঠিক আছে, এটা গেল রক্তবীজ 2। 3 নাম্বার আছে, 3 নাম্বারে হবে হচ্ছে রঘু ডাকাত। বাজেট হাইয়ের জন্য এটা হয়তো হিট পাবে না, এভারেজ সেমি হিট হবে ম্যাক্সিমাম। তো এটা হবে বাজেট হাইয়ের জন্য, ঠিক আছে। এবং এতে প্রচুর কর্পোরেট বুকিং আছে, প্রচুর ভুলভাল অফার আছে, প্রচণ্ড জল মেশানো আছে, এবং অনেক কিছু আছে, এবং পাওয়ার আছে। আর 4 নাম্বার হচ্ছে দেবী চৌধুরী, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লপ হবে, সিনেমাটা সবচেয়ে ভালো হওয়া সত্ত্বেও ফ্লপ হবে। এবারে সিনেমার গুণমান অনুযায়ী প্রথমে যদি কেউ ধরে তাহলে আমি বলবো দেবী চৌধুরানী, সেকেন্ড হচ্ছে যতকাণ্ড কলকাতাতেই, 3 নাম্বার হচ্ছে রঘু ডাকাত, 4 নাম্বার হচ্ছে রক্তবীজ 2। তো প্রত্যেকটা নিরিখে আমি কথাগুলো প্রত্যেকটা জায়গাতে কমেন্ট করব, আমি কারো ফ্যান বলে, ফ্যান বয় বলে নয় বাংলা সিনেমার। কারণ আমি এটা ধূমকেতু, এবং এবারে হচ্ছে কথাটা, যতকাণ্ড কলকাতায় নিয়ে কোনো ইস্যু নেই, তার কারণ হচ্ছে কোনো প্রমোশন নেই, কোনো বাড়াবাড়ন্ত নেই, কিচ্ছু নেই, নর্মাল একটা সিনেমা, এবং স্টোরির উপর এবং হচ্ছে ইমোশনের উপর হচ্ছে হিট হয়েছে। তো সেটা নিয়ে আমি কোনো রকম কথা বলবো না, চলছে। দেবী চৌধুরানী নর্মাল প্রমোশন করেছে, বুম্বাদা বিশাল কিছু এর ওর সাথে লড়াই করেনি, কারণ বুম্বাদা নিজে একটা ইন্ডাস্ট্রি, তো লড়াই করা মানে মূর্খামি। তো এর ওর সাথে না করে ও সিম্পল একটা তার বেস্ট দেওয়ার চেষ্টা করেছে, এবং সিনেমাটা যদিও ফ্লপ হয়েছে। এবারে আসা হচ্ছে সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি, সেটা হচ্ছে রঘু ডাকাত এবং রক্তবীজ 2। আবারও বলছি, স্টোরি ওয়াইজ রঘু ডাকাত রক্তবীজ 2 এর থেকে বেটার। বক্স অফিসের দিক থেকেও রঘু ডাকাত কিন্তু অনেকটাই এগিয়ে রক্তবীজ 2। এবং 3 নাম্বারটা হচ্ছে বাজেট অনুযায়ী রঘু ডাকাত অনেক হাই হওয়ার জন্য হয়তো সেমি হিট তকমাটা পাবে, রক্তবীজ 2 অনেক বেটার পাবে হয়তো, শুধুমাত্র বাজেট অনুযায়ী। এবারে যেটা নিয়ে ডিসকাশন সেটা হচ্ছে যে বক্স অফিস। অবশ্যই রক্তবীজ 2 কিন্তু কর্পোরেট বুকিং কম করেনি, রক্তবীজ 2ও কর্পোরেট বুকিং করেছে। প্রথম দিকে না করলেও পরের দিকে কিন্তু রক্তবীজ 2ও কিন্তু কর্পোরেট বুকিং করেছে। এবারে কথাটা হচ্ছে যে কিন্তু যেটা হচ্ছে ওদের কিন্তু একটা কি, কর্পোরেট বুকিং করলেও লিমিটেড কর্পোরেট বুকিং থাকবে। তার কারণটা হচ্ছে ওরকম লেভেলের উইন্ডোজ এর প্রোডাকশান হাউস অত বড় প্রোডাকশান হাউস নয়। এর ও বিগেস্ট দুটো মুভি হিট হয়েছে, সেটা হচ্ছে বহুরূপী এবং রক্তবীজ। এই দুটো দিয়ে তারা হচ্ছে অ্যাকচুয়ালি মুভিকে প্রচুর হাই লেভেলে হিট করিয়েছে। তার আগে কিন্তু ওর প্রচণ্ড মুভি কিন্তু হিট, বিশাল কিছু হিট, ড্রাস্টিক্যালি হিট। 3 কোটি সিনেমা 30 কোটি ইনকাম করার মতো সিনেমা নয়। 3 কোটি সিনেমা, 2 কোটি সিনেমা অ্যাপ্রিসিয়েশন পেয়েছে, 4 কোটি টাকা প্রফিট পেয়েছে। তাহলে সরি, 4 কোটি ইনকাম করেছে, যার মধ্যে 2 কোটি টাকা প্রফিট। সেই 2 কোটি টাকাটাই কিন্তু এরা আরও মুভি ইনভেস্ট করে দিয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে ব্ল্যাক মানিও সেরকম থাকা, বা কর্পোরেট বুকিংয়ের মেন কারণ হচ্ছে ব্ল্যাক মানিকে হোয়াইট করা। এবং এবং এবারে আসছি হচ্ছে রঘু ডাকাতের ক্ষেত্রে। রঘু ডাকাতে কর্পোরেট বুকিং কিন্তু এটা সবাই জানে, এটাকে কর্পোরেট বুকিং রঘু ডাকাতের আগে ধূমকেতুতে হয়েছে, এবং তার আগে হচ্ছে খাদানও হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এই মুভিগুলো হচ্ছে কর্পোরেট বুকিং করেছে, এবং হিট তকমা মানে কর্পোরেট বুকিং করেছে ফার্স্ট। 2 নম্বর হচ্ছে অফার লাগিয়েছে। 3 নম্বর হচ্ছে জলে দুধ মিশিয়েছে, এতটাই বাড়ি চাড়িয়ে বলেছে। তো তো ডেফিনেটলি এই জিনিসগুলো হচ্ছে আমার মাথায় সবারই একটা জিনিস কি খারাপ লাগা আছে, কারণ বাংলা সিনেমা যদি কেউ ফ্যান হয় এখনই, এবারে কোথাও যদি আমি কমেন্ট করতে যাই তখনই বলবে যে তুমি হচ্ছে বিরোধী পক্ষ। না, একদমই নয়।
আমি বিরোধী পক্ষ কেন হতে যাবো? বাড়িতে একটা ডিসকাশন চলছে, সেখানে হয়তো সাময়িকভাবে হয়তো কোনো একটা কথাতে হয়তো আমি আমার সিনিয়র বাবা দাদার আমি বিরুদ্ধে কথা বললাম, তার মানে এবং আমি কিন্তু ঠিক বললাম, তার মানে এটা নয় যে আমি তাদের বিরোধী পক্ষ, এবং তারা যখন রেজাল্টটা পাবে তখন কিন্তু বুঝতে পারবে না এই বিরোধী পক্ষ নয়, এই তো আমাদেরই ভালোর জন্য বলেছি, তাদের হয়তো ভালোর জন্য বলেছিলাম, হতেই পারে আমি ঠিক। বা কেউ বাবা হয়তো আমার বিরুদ্ধে কথা বলো, তার মানে কি বাবা কি আমার বিরুদ্ধে আছে? না, সে তো আমার ভালোর জন্যই বলছে। সেরকম আমিও বিরোধী পক্ষ নই, এটা যদি মানুষ বুঝতে, আমি কেন, কেউ অনেকজনই আছে যারা বিরোধী পক্ষ নয়, যারা বেঙ্গলি সিনেমা লাভার। সমস্ত ইন্ডাস্ট্রি এতটা এগিয়ে যাচ্ছে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি পিছিয়ে আছে, যেখানে আজ থেকে 50 বছর আগে সত্যজিৎ রায়ের আমলে হচ্ছে যে ইন্ডাস্ট্রি হচ্ছে 1 নাম্বার ছিল, সেই ইন্ডাস্ট্রি এখন এত নিচে নেমে গেছে, সমস্ত রিজনাল ইন্ডাস্ট্রি এত হাইফাই লেভেলে চলে গেছে, শুধুমাত্র বাংলাই রয়ে গেছে একমাত্র পিছনের দিকে। ইভেন এখন ওড়িয়ারও হচ্ছে, মুভিগুলো হচ্ছে যথেষ্ট প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করছে, সেই লেভেলে খরচা করছে। রামরাজ্য, আমি নাম ধরে বলছি, বা রামরাজ্য আছে, তারপরে হচ্ছে আরও অনেক অনেক মুভি আছে, প্রত্যেকটা পাঞ্জাবি থেকে শুরু করে প্রত্যেকটা রিজনাল মুভিগুলো এতটা হিট করছে, এতটা হাই লেভেলে যাচ্ছে, সেখানে হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি আরও নিচের দিকে যাচ্ছে, ডিপ ডাউন হচ্ছে। তার কিন্তু এটা সবচেয়ে বড় প্রবলেম। তার কারণ তুমি হচ্ছে বক্স অফিসকে হচ্ছে ভুলভাল বক্স অফিস কালেকশন বলছো, কারণ যেখানে ফিক্স কালেকশন, আমি একটা কথা বলছি, সিঙ্গেল স্ক্রিনে আমি একটা কথা বলে দিই, যখন ধূমকেতুর সময় আমি ক্লিয়ার বলেছিলাম যে 1 উইকে ওরা হচ্ছে 13 crore হচ্ছে এরা এক্সট্রা দেখিয়েছে। আরে আমাকে একটা কথা হচ্ছে যে তখন সিঙ্গেল স্ক্রিনে কুলি এবং হচ্ছে এনটিআর এবং ঋতিক রোশন অভিনীত ওয়ার টুও কিন্তু হচ্ছে সিঙ্গেল স্ক্রিনে ভালো মার্কেট করেছে, প্লাস হচ্ছে ফ্লেক্সে তারা এদের থেকে দুজনেই এর থেকে বেটার করেছে। কিন্তু এর ফ্লেক্স কালেকশন যেখানে হচ্ছে 1.8 CR, এবং সে সেটাকে বাড়িয়ে বলেছে 14.5 কোটি। একটা উইকে বাংলা থেকে শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনে 13 কোটি ইনকাম করা কোয়াইট 12.5 কোটি ইনকাম করা কোয়াইট ইম্পসিবল একটা কাজ, 12.5-13 কোটি টাকা। অবশ্যই এটা যদি 10 সপ্তাহ যদি সেম স্পিডে চলতো, যেটা আগেকার দিনে চলতো, তাহলে অবশ্যই হচ্ছে সেই লেভেল হতো, কিন্তু 1 সপ্তাহে কোনো দিনই পসিবল নয় একটা বাংলাতে। তার মানে কি বলতে আছে, ফ্লেক্স কালেকশন করেছে 1.8 কোটি কুডি, এবং হচ্ছে ওয়ার টু করেছে প্রায় প্রায় কী বলবো, ফ্লেক্স কালেকশন 4-4-8 কোটি করেছে। সেখানে তো তারা যদি ওরা বলে যে ওরা যদি বলে মানে 10 কোটি যদি সিঙ্গেল স্ক্রিন থেকে কালেকশন করেছে ওয়ার টু, 8 কোটি যদি 5 কোটি যদি কুড়ি থেকে কালেকশন করেছে, তাহলে একটা বাংলা থেকে একটা উইকে, আমি একটা সিম্পল কথা, সমস্ত ফ্লেক্স নিয়ে 40 কোটি পসিবল নয়। আমি আবারও বলেছি, এখনও বলছি। তো এতটা পরিমাণ কিন্তু তো সেখানে কি ক্ল্যাশ করেনি, কিন্তু এখানে ক্ল্যাশ করেছে। তার জন্য হচ্ছে এই জিনিস মানে বাড়াবাড়িগুলো দেখতে পাওয়া যাচ্ছে, তাই সবাই বলছে। এবারে আসি সেকেন্ডে, আনন্দবাজার পেপার, বিভিন্ন পেপারে নাকি বলছে যে লোক ভর্তি করে এনেছে। আমি সেগুলো সত্যিই জানি না, তাই আমি না জেনে আমি কখনো ভুলভাল কথা বলবো না। কিন্তু কথাটা একটা বাংলায় আছে যে যা রটে তার তো কিছু ঘটে, কিছুটা, আমি বলবো না যে প্রচুর ঘটছে। বলেছে স্কুলের ছেলেদেরকে নিয়ে গেছে হলে, হচ্ছে হলে হলে হচ্ছে টিকিট দিচ্ছে না, ঠিক আছে। তো জিনিসগুলো হচ্ছে তুমি একবার, আমার একটাই প্রশ্ন, আমার বেশি কিছু কথা নয়, আমার একটাই কথা, যে যদি এত কিছু করে, আনন্দবাজার পত্রিকার রুলিং পার্টির এমপির বিরুদ্ধে এত কিছু করতে পারবে না, এই জিনিসটা তাকে বুঝতে হবে। রুলিং পার্টির এমপির বিরুদ্ধে করতে পারবে না, এবং এটা করার জন্য অনেক বেশি পাওয়ার চাই, অনেক কিছু চাই। তাহলে জিনিসগুলো হচ্ছে যে, আমি কোনো দিনই, আজকে একটা কথা বলি, আজকে যদি আমি আমার বাবার সংসার চালাচ্ছি এবং তার বিরুদ্ধে আমি কথা বলবো, এবং তার বিরুদ্ধে আমি যখন পাবলিক করি জিনিসটা, নিশ্চয়ই সেটা মেনে নেওয়া যায় না। তবে জিনিসটা হচ্ছে এই জায়গাটা বুঝতে হবে, বাবা বা দাদার টাকায় সংসার চললে আমি কখনো আমার ওই পাওয়ারটা দেখাতে পারবো না বাড়িতে, আমার পাওয়ার সেই লেভেলে থাকবে না। তার রুলিং পার্টির বিরুদ্ধে এত বড় অ্যালিগেশন ওরা কখনোই মানবে না। তো কিছুটা অবশ্যই সত্যি হতেই পারে, আমি জানি না, বাট সত্যি হতেও পারে, নাও হতে পারে, কিন্তু যা ঘটছে তার কিছু ঘটে। কারণ একটা পত্রিকা হলে আলাদা জিনিস, কন্টিনিউয়াসলি সমস্ত পত্রিকা হচ্ছে বলছে, নিশ্চয়ই কিছু একটা ঘটনা ঘটেছে। কারণ বহুরূপের ক্ষেত্রে এখন মানুষ বহুরূপ, চেঙ্গিসের ক্ষেত্রে আমি দুটো এক্সাম্পল দিই। বহুরূপী হচ্ছে প্রায় 6 কোটি ফ্লেক্স কালেকশন করেছিল, এবং ও কিন্তু 9 সপ্তাহ 10 সপ্তাহ পরে টোটাল কালেকশন দেখিয়েছে 18 কোটি। 12 কোটি কিন্তু সিঙ্গেল স্ক্রিন থেকে কিন্তু কামানো পসিবল। চেঙ্গিসও কিন্তু, আমি আবারও বলছি, প্রথম সপ্তাহে হচ্ছে, যদি প্রথম 2 সপ্তাহে ফ্লেক্স কালেকশন যদি 1 কোটি হয়ে থাকে, ও কিন্তু 3 থেকে 4 সপ্তাহ পর বলেছিল যে আমার মুভিটা সুপারহিট হয়েছে। কারণ 2 সপ্তাহ হচ্ছে সিঙ্গেল স্ক্রিনগুলো, ইন্ডিয়াতে 2 সপ্তাহ কিন্তু সিঙ্গেল স্ক্রিন চলেছিল, কারণ ওপেন উইন্ডো ছিল। 2 উইকস কিন্তু সিঙ্গেল স্ক্রিনে চলেছিল, এবং বাইরে সিঙ্গেল স্ক্রিনের ভ্যালু অনেকটাই বেশি, ও অনেক কর্ণধারের সাথে হচ্ছে ভিডিও আছে সেক্ষেত্রে সে সময়, এবং চলেছিল। তো ব্যাপারটা হচ্ছে যে বাইরে থেকে যদি তার ফ্লেক্স কালেকশনের জায়গায় সিঙ্গেল স্ক্রিনে, যদি আমি কথা বলছি,
প্রায় অলমোস্ট আমি বলছি যে প্লেক্স কালেকশানে যদি 5 থেকে 6 গুণ যদি শুধুমাত্র ইনকামই করে শুধুমাত্র, এবং সে সময় একটা সিঙ্গেল স্ট্যান্ড অ্যালোন মুভি ছিল, তো জিনিসটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। 3 থেকে 4 সপ্তাহ যদি চলে কন্টিনিউয়াসলি, যার মধ্যে 2 সপ্তাহ ভালো চলেছিল সেটা সবাই জানে সিঙ্গেল স্ক্রিনে, কারণ চিঙ্গিসকে কিন্তু কেউ বলবে না যে চিঙ্গিস খারাপ চলেছিল। তাহলে সেখানে স্ট্যান্ড অ্যালোন করে সে 8 কোটি 9 কোটি কিন্তু ইনকাম করবে। এবং আনন্দবাজার তখন কিন্তু হিট বলেছিল, যেখানে জিতের মুভি জেনারেলি হিট খুব কম মুভি, কম বারই বলেছে আনন্দবাজারে। বলিউড হাঙ্গামার মতো আমার মনে হয় না হচ্ছে বেটার কেউ ট্রেড অ্যানালিস্ট আছে। তো বলিউড হাঙ্গামা কিন্তু সুপারহিট বলেছিল, হায়েস্ট গ্রসিং মুভি বলেছিল। তাহলে নিশ্চয়ই ওরা এতটাই খারাপ নয় যতটা সবাই ভাবছে। এবং এই দুটো জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে যদি তুমি একজনকে বড় করতে গিয়ে বাকিদেরকে ছোট করছো, তো এটা গেল। এবং ধূমকেতুর সময় আমি খাতা কলমে হিসেব রয়েছে, আমার ভিডিওতে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো ডাউট থাকলে। এবং এইগুলো তো গেলই, তার সাথে হচ্ছে শো কাউন্ট। শো কাউন্ট হচ্ছে অবশ্যই, যেখানে কিছু কিছু মানুষ বলেছে নিজের দলের লোক, বাইরের দলের লোক, প্রত্যেকেই বলেছে শো কাউন্ট হচ্ছে, সবসময় বলছে শো কাউন্ট ওটা অনেক বেশি নিয়েছিল। 550খানা শো নিয়েছিল, যেখানে সবাই বাকিরা 300 350 আটকে গেছে। এবং যদি আমি বলছি যদি ওটা ঠিকই বলে থাকে যদি ওটা ঠিকই বলে থাকে, আমি বলা ঠিক নেই প্রডিউসাররা কোথায়, এতগুলো শো হাউসফুল করে এবার তো দেখায়নি, যেখানে গত দুবার দেখিয়েছে প্রত্যেকটা এতগুলো শো হাউসফুল, এতগুলো শো করে এবার দেখায়নি। তার কারণ হাউসফুল শো দেখাতে গেলে যদি কেউ দেখতে যায় সেই হলে বলবে আমি তো এই টাইমে দেখেছি হাউসফুল নেই। এটাই বুঝতে হবে। যদি যদি পড়াশুনো মাথায় যদি বেসিক নলেজ থাকে তাহলে এটা বুঝতে হবে। যদি আমি একটা মুভি 10টা বলি যে ডে এন্ডে দেখায় যে আমার এই 50টা শো হাউসফুল, 50টা শো হাউসফুলের মধ্যে 50টা শোয়ের মধ্যে ফেসবুকে তো অন্তত 5 জন অ্যাক্টিভ আছে, সেই 50টা শোয়ে 5 জনের মতো গেল, তারা দেখলো না ওই আমি তো হাউসফুল দেখিনি, যদি কমেন্ট করে দেয়। এটা গেলো ফার্স্ট। আরও কয়েকটা পয়েন্ট আমি যেটা মানে অ্যাকচুয়ালি জেনারেল ফ্যাক্ট বলছি, এখানে আমি কার ফ্যান বলে না। সেকেন্ডটা হচ্ছে প্রত্যেকে সেকেন্ড উইক হল লিস্ট রিলিজ করলো। রঘু ডাকাত কোথায় রিলিজ করেছে সেকেন্ড উইক হল লিস্ট? যদি খেয়াল করে থাকো, হল লিস্ট রিলিজ করেনি প্রোডাকশন হাউস থেকে। থার্ড হচ্ছে যদি মুভিটা 10 কোটি ইনকাম করে তাহলে টুইটার কেন, ফেসবুকেও তো দিতে পারতো, ফেসবুকে দিচ্ছে না কেন? টুইটারে ডেফিনেটলি ইউজার ফেসবুকের থেকে কম আছে, তাদের কেন হচ্ছে ফেসবুকে তো দেখাতে পারতো, কিন্তু দেখাতে পারছে না। 4 নাম্বার হচ্ছে প্রত্যেকেই বলেছিল, এখনই বলবে আমি এর ফ্যান বিরোধী, একটা জিনিস বলে দিই যে মুভিটার হচ্ছে প্রমোশনে 1 থেকে 2 কোটি টাকা খরচা করেছে। এটা শুধুমাত্র দেব ভেঞ্চার্সের নয় যে দেব স্যালারি নেবে না। দেব একটা জিনিস SBF এর আন্ডারে, তো ও কমিশনের কিছুটা ভাগ নেবে, প্রফিটে কমিশন করবে। তা দেবের যদি আমি 1 কোটি হয়, বাকি সমস্ত এতগুলো স্টার ছিল তাদের মোটামুটি থেকে 1 থেকে 1.5 কোটি, এবং সমস্ত কিছু ফটোগ্রাফার ভিডিওগ্রাফি থেকে শুরু করে সমস্ত কিছু ডান্স ডিরেক্টর সব কিছু মিলিয়ে আমি 3 কোটি যদি ধরি, 2.5 থেকে 3 কোটি, তাহলে মুভিটা 3 1 2 5 একে 6 কোটি চোখের সামনে দেখাচ্ছে। এবং সেট বানিয়েছে কোনো গ্রিন, এত ভালোভাবে সেট বানিয়েছে। যদি কেউ দেবী চৌধুরানী দেখে আর কেউ যদি এই মুভিটা দেখে, দেবী চৌধুরানী দেখে আর কেউ যদি রঘু টাকা দেখে, বুঝতে পারবে VFX। যদি দেবী চৌধুরানী 6 থেকে 7 কোটি টাকার মুভি হতে পারে, প্রমোশন কিন্তু এর চেয়ে কম হয়েছে, তারপর যদি 6 থেকে 7 কোটি টাকার মুভি হতে পারে, তাহলে এটা 10 কোটি টাকা মুভি হতে পারে না? সিনেমাটাকে সুপারহিট বা হিট তকমা দেওয়ার জন্য তুমি এটাকে তুলে নিয়ে আসছো কোথায়? 6 কোটি 7 কোটি, 6 কোটি 7 কোটির মুভি হতেই পারে না। যদি পৃথিবীর কেউ এসে বলে দেয়, একটু খুব জেনারেল, আমি এখনও পর্যন্ত যে লাস্টে যে 4-5টা কথা বললাম সবগুলো জেনারেল কথা। দেখো ভাই, একটা জিনিস বলছি, বাংলা সিনেমাকে ভালোবাসতে শেখো। অবশ্যই আগে হচ্ছে যেমন কি হয়েছে, আগে দেশকে ভালোবাসতে শেখো, তারপরে রাজ্যকে ভালোবাসতে শেখো, তারপরে নিজের জেলাকে ভালোবাসতে শেখো, তারপর নিজের গ্রামকে ভালোবাসতে শেখো। সেরকম আগে বাংলা সিনেমাকে ভালোবাসতে শেখো, তারপরে হিরোকে। বাংলা সিনেমা থাকবে, যদি নাই থাকে তাহলে হিরো থাকবে কোথায়? তো আমি একটা কথা, দেশ যদি না থাকে তুমি গ্রামে থেকে কি করবে? তাহলে এই জিনিসটা বুঝতে হবে। তো আগে বাংলা সিনেমাকে ভালোবাসতে শেখো। ফেসবুকে কিছু কিছু দাদা দিদি, কিছু কিছু বড় বড় পেজ আছে যারা হচ্ছে পুরোপুরি ফেক করে। আমি আবারও বলছি, আমি স্যালুট করি টিভিওকে। আমার দেখা এত সুন্দর পেজ, এত সুন্দর একটা ফেসবুক পেজ, এবং জুয়েল, আরেকজন আছে জুয়েল, এই দুজনকে সত্যি কথা বলতে কি মানে সম্মান করতে ইচ্ছে করে, তার কারণ এরা ডিজার্ভ করে, এরা সত্যিটা বলে, এরা জানে
বাকি যতগুলো পেজ আছে আমি বলবো, কিছু জিৎ ফ্যান আছে, কিছু উইন্ডোজ ফ্যান আছে, কিছু দেব ফ্যান, তারা কেউ বাংলা সিনেমার ফ্যান নয়, তারা শুধুমাত্র নোংরামি করে। দেবের সিনেমা এলে নোংরামি করবে, জিতের সিনেমা এলে দেব ফ্যান পেজে নোংরামি করবে, এইসবই করে বেড়াবে সারা জীবন। আর যার জন্য জাত একটার এক এক করে সব হচ্ছে হিন্দিতে চলে যাচ্ছে। যিশু বাংলায় সম্মান পাচ্ছে না, চলে গেছে। হয়তো কোনো দিন জিতদাও হয়তো এরকম করতে করতে চলে যাবে, দেবদাও চলে যাবে। বাংলা ইন্ডাস্ট্রিতে থাকবে কোথায়? হিরোনের সিনেমা নেই, এখন বের করে না। সোহম খুব বছরে একটা করে সিনেমা বের করে, 2 বছরে। তাও তো এই ডিজাস্টার, বহুরূপ ডিজাস্টার হয়েছে। আর নেক্সট টাইম ও বের করবে? বুম্বাদা সিনেমায় অবস্থা, বুম্বাদা বের করবে? আর কোথায় হিরোইনরা, কোথায়? আগে যেখানে শ্রাবন্তী, শুভশ্রী, কোয়েল, কোয়েল, তারপরে হচ্ছে সায়ন্তিকা, পায়েল, কই? পায়েল কোথায়? কোয়েল, কোয়েল কোথায়? কোয়েলি কোথায়? পায়েল কোথায়? নুসরত কোথায়? যাদের বছরে 3টে করে মুভি বেরোতো, কোথায় তারা? নুসরত ফারিয়া কোথায়? ভালোবাসতে শেখো। বাংলা ইন্ডাস্ট্রি এই ভুলভাল সাপোর্ট করে এইখানে একটা সবাই মিলে আওয়াজ ওঠানো উচিত যে ফেক বক্স অফিস নয়, অরিজিনাল বক্স অফিস দাও। আর নাহলে বক্স অফিস দিও না। ফ্লেক্স কালেকশনের 10 গুণ কোনো দিন হতে পারে না। একটা ফ্লেক্সে হচ্ছে যেখানে 600 টাকা 500 টাকার টিকিট হচ্ছে, সেটা এখানে একটা সিঙ্গেল স্ক্রিনে 50-60 টাকার টিকিট। তার 10 গুণ বেশি দামে একটা ফ্লেক্সের টিকিটের দাম। যদি আমি কথার কথা বলছি যে ফ্লেক্স থেকে আমার টোটাল 25টা সিনেমা হল থেকে যদি আমার 25 বা 30টা সিনেমা হলে যদি আমার 5টা করে শো নিয়ে, যদি 150টা কি 200টা শো নিয়ে যদি আমার 1,80,00,000 টাকা ইনকাম করতে পারে, তাহলে হচ্ছে আর আমি এটুকু বলবো যে 1500টা স্ক্রিন নিলে তবে গিয়ে 2 কোটি টাকা ইনকাম করবে সিঙ্গেল স্ক্রিনে, বা 3 কোটি টাকা ইনকাম করবে। তার মানে তুমি এর 10 গুণ দেখাচ্ছ সিনেমা। মানে তুমি ভাবো সিঙ্গেল স্ক্রিনে কতগুলো চলতে হবে পার ডে। তোমার 150টা শোয়ে যদি তোমার ইনকাম করছে 2 কোটি টাকা, আমি জাস্ট এক্সাম্পল, 2 কোটি টাকা আর 10 কোটি টাকা, আর যদি 8 কোটি 10 কোটি টাকা যদি টোটাল উইকে ইনকাম করে, তাহলে 8 কোটি টাকা, 8 কোটি টাকায় যদি আমি চলো ফার্স্ট উইকের কথাই বলছি, 2 কোটি টাকা এদিক থেকে ফ্লেক্সি কালেকশন করেছে, আর ওদিক থেকে 2 সপ্তাহের কথাই বলছি, আর 10 কোটি টাকা বলছে ওরা করেছে গ্রস। মানে 8 কোটি টাকা ইনকাম করেছে, 4 গুণ বেশি করেছে ইনকামটা, 4 গুণ। তাহলে আমার কাছে আমি দুটো প্রশ্ন করছি যে সিঙ্গেল স্ক্রিনের টিকিট ভ্যালু ওর প্রায় মানে 8 গুণ কম। তা যদি এই 80 টাকা টিকিট মানে 400 টাকা টিকিট হয়, ওর হচ্ছে 50 টাকা 60 টাকা টিকিট। চলো আমি 100 টাকায় টিকিট ধরছি, বেশি করে ধরছি, 400 টাকা, 4 গুণ কম। তাহলে তুমি একটা জিনিস ভেবে দেখো যে 100 টাকার টিকিট, তুমি এদিকে ইনকাম দেখো 4 গুণ বেশি। মানে এরা 150টা শো নিয়ে এটা করছে, তার মানে ওই 4 গুণ করতে গেলে এদেরকে 600টা শো থাকতে হবে, পার ডে 600খানা শো থাকতে হবে। 600খানা শো থাকবে, তবে সেম ইকুয়াল ইনকাম করবে। তার মানে 4 গুণ করতে 2400খানা শো থাকতে হবে। যদি স্বাভাবিকভাবে বুঝতে পারো, বোঝার ক্ষমতা থাকে, তাহলে অবশ্যই সেটা শুধু রক্তবীজ কেন, ফ্লেক্স কালেকশানের ডবল হতে পারে ফার্স্ট উইকে, সেকেন্ড উইকে 3 গুণ হতে পারে, কারণ ফ্লেক্স কালেকশন কমতে থাকে, ফ্লেক্সের নামতে থাকে সিনেমা। ফোর্থ উইকে হয়তো 5 গুণ হতে পারে ফ্লেক্স কালেকশানের, ওই উইকের 5 গুণ হতে পারে। কিন্তু ফার্স্ট উইকে কোনো দিনই হচ্ছে ফ্লেক্স কালেকশানের 5 গুণ 4 গুণ হতে পারে না। যদি আমি একটা কথা বললাম তো যে 400 টাকা যদি এভারেজ টিকিট হয়, আবারও বলছি 150খানা শোয়ে টোটাল 2 কোটি টাকা ইনকাম করেছে, তাহলে ওকে 8 কোটি টাকা করতে গেলে ওকে মিনিমাম হচ্ছে, এবং ওর রেট হচ্ছে 100 টাকা করে। তারপরে তুমি ভেবে দেখো, ওখানেই 4 গুণ হয়ে যাচ্ছে, মানে 600খানা শো, তারপর তার 4 গুণ 24, মানে এতটা হওয়ার পর তবে গিয়ে সে ফ্লেক্স কালেকশন হিট করতে পারবে। দেখো ভিডিও, আমি সিরিয়াস বলতে কি, আমি কখনো রক্তবীজ সাপোর্ট পাই এটা নয়, এটা যদি বারবার বলছি, যদি প্রথম সপ্তাহে 2 কোটি হয়, সিঙ্গেল স্ক্রিনে 3 কোটি হবে, দ্বিতীয় সপ্তাহে যদি 75 লাখ হয়, এর হয়ে যাবে 2 কোটি, থার্ড উইকে যদি 35 লাখ হয়, তখন হবে 1 কোটি। মানে ও তো বললাম 3, 2, 5, 1, 6। আজকের নয়, এরা দুধের জল মিশন আজকের নয়, অ্যামাজন অভিযান থেকে শুরু করেছে। 50 কোটি টাকা, তখনকার দিনে আয়ুষ্মান খুরানা 50 কোটি সিনেমা মানে সুপারহিট। অক্ষয় কুমারের তখন 50 কোটি সিনেমা মানে হচ্ছে এভারেজ। তাদের যেখানে তারা তখন ওরা মানে অ্যামাউন্টই নিত 25 কোটি টাকা করে।
আর তুমি এখন তখনকার দিনে অ্যামাজন অভিযান নাকি 50 কোটি, তখন সিঙ্গেল স্ক্রিনের 30 টাকা 40 টাকা টিকিট থাকতো। হ্যাঁ, বেশি ছিল, ডেফিনেটলি বেশি ছিল। তখন মাল্টিপ্লেক্সে টিকিটের খরচা, আমি বলছি নিজে তখন দেখেছি কলকাতায় এসে, মর্নিং শোগুলো 30 টাকা 50 টাকা টিকিট, হাইল্যান্ড পার্কে 50 টাকা টিকিট দেখেছি উইকেন্ড ছাড়া, উইকডেজে। তাহলে তখন মাল্টিপ্লেক্সে 100-150 টাকা, আমি 200 টাকা টিকিট হচ্ছে না, 250 টাকা টিকিট আমি হচ্ছে দেখেছি এন্ড গেম, এন্ড গেম দেখেছি রাত্রি 10:30টার শো। তখন 50 কোটি, তখনকার ভ্যালুয়েশনে 50 কোটি মানে 2016 সালে 50 কোটি মানে আজকে 120 কোটি। মানে এতটাই তখনই এরকম অবস্থা ছিল। তো যাই হোক, একটাই জিনিস বলার আছে, বাংলা সিনেমাকে ভালোবাসো, একে তাকে নয়, বাংলা সিনেমাকে ভালোবাসো, বাংলা সিনেমার পাশে থেকো, যাতে বাংলা সিনেমা উন্নতি করে। বাংলা সিনেমা থাকলে বাকি হিরো হিরোইন থাকবে এবং প্রত্যেকেরই পছন্দের মানুষ থাকবে। আর যদি বাংলা সিনেমাকে ভালোবাসতে না পারো, তাহলে একদিন বাংলা সিনেমা যেমন যিশু গেছে, আস্তে আস্তে জিদ্দা যাবে, আস্তে আস্তে দেবদা যাবে, এবং এতগুলো অ্যাক্ট্রেস সবাই চলে যাবে। তখন বাংলা থাকবে না। সত্যজিৎ রায়ের পর থেকে, সত্যজিৎ স্যারের পর থেকে আর নেই। উন্নতি করার জন্য অন্তত সবাই মিলে প্রোটেস্ট করো, আর ওই ফেসবুক পেজগুলোকে সবার আগে বোঝাও তাদের মাথার মধ্যে কী আছে, পড়াশোনাটা করে বোঝাও। আর নাহলে তাদেরকে রিপোর্ট করো। ওরকম পেজ রাখার দরকার নেই, বায়াসড পেজ নিয়ে টলিউডের নামে পোস্ট রেখে, ফিল্মের নামে পোস্ট পেজ রেখে দিয়ে তারপরে হচ্ছে একটা এক শ্রেণীর অ্যাক্টারকে চাটছে, সে দেবদা হোক, জিদ্দা হোক, যিশুদা হোক, এগুলো বন্ধ করো। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করো, খারাপ লাগলে অবশ্যই বলো, কোনটা খারাপ হয়েছে ভুল বললে সেটাও ভুলটা ধরিয়ে দিও। আর যদি চ্যানেল নতুন হয় সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে। টেক কেয়ার, টাটা, বাই বাই।